আইন 1860 সালের 45 নং আইন। আপনারা এএসআই এবি থেকে এসআই এবি পদে পরীক্ষা দেবেন। আপনাদের সিলেবাস খুবই সংক্ষিপ্ত এবং সংক্ষিপ্ত বলে এমন মনে করে হলো সরকার, 17 হলো সরকার, 21 হলো সরকারি কর্মচারী, 21 হলো সরকারি কর্মচারী। এরপরে হচ্ছে 22 হলো অস্থাবর সম্পত্তি, 22 অস্থাবর সম্পত্তি, 23 অবৈধ লাভ অবৈধ ক্ষতি, 23 অবৈধ লাভ অবৈধ ক্ষতি, 24 অসাধুভাবে, 24 অসাধুভাবে, 25 প্রতারণামূলকভাবে, 25 প্রতারণামূলকভাবে, 27 কোনো ব্যক্তির মালামাল তার কেরানি চাকর ভোক্তার অধিকারে থাকা মানে নিজের দখলে আসে বলেই গণ্য হবে। 27 28 নকলকরণ, 28 নকলকরণ, 29 দলিল, 29 দলিল, 29 দলিল, 30 মূল্যবান জামানত, 30 মূল্যবান জামানত, 31 হুইল, 31 উইল। তারপরে হচ্ছে 34 কতিপয় ব্যক্তি কর্তৃক একই উদ্দেশ্যে সাধনকল্পে কৃত কার্য বলে। এই সূচিগুলোর থেকে এইগুলোর থেকে একটা আসবে না। 41 হলো বিশেষ আইন, 42 হলো স্থানীয় আইন, 41 হলো বিশেষ আইন, 42 হলো স্থানীয় আইন। এই 52 ক হলো আশ্রয় দান, 52 ক আশ্রয় দান। এখান থেকে আপনার প্রশ্ন আসা শুরু করবে। 52 ক হলো আশ্রয় দান, 53 হলো দণ্ড সমূহ, 53 হচ্ছে দণ্ড সমূহ, 53 হচ্ছে দণ্ড সমূহ। 75 দ্বারা বর্ধিত দণ্ড, 75 দ্বারা হচ্ছে বর্ধিত দণ্ড, 75 দ্বারা বর্ধিত দণ্ড। 76 আইন বলে বাধ্য, তত্ত্বের ভুল ধারণা বশতে কৃত কোনো কাজ অপরাধ নয়। আইন বলে বাধ্য, তত্ত্বের ভুল ধারণা বশতে কৃত কোনো কাজ অপরাধ নয়। 79 নিজেকে আইন সমর্থিত, নিজেকে আইন সমর্থিত ভুল ধারণা বশতে কৃত কোনো কাজ অপরাধ নয়। নিজেকে আইন সমর্থিত ভুল ধারণা বশতে কৃত কোনো কাজ অপরাধ না। তারপরে 80 আইনানুগ কাজ সম্পাদনকালে দুর্ঘটনা ঘটলে কোনো অপরাধ হবে না। আইনানুগ কার্য বা আইনানুগ কাজ সম্পাদনকালে দুর্ঘটনা ঘটলে কোনো অপরাধ হবে না। 81 বৃহত্তম ক্ষতির হাত থেকে রক্ষার জন্য ক্ষুদ্রতম ক্ষতি কোনো অপরাধ না। বৃহত্তম ক্ষতির হাত থেকে ক্ষুদ্রতম ক্ষতি কোনো অপরাধ না। 82 9 বছরের শিশুর কম বয়সে কৃত কাজ অপরাধ না। 9 বছরের কম বয়স্ক শিশুর কৃত কোনো কাজ অপরাধ না। 9 বছরের কম বয়স্ক শিশুর কৃত কোনো কাজ অপরাধ না। 83 9 বছরের অধিক 12 বছরের কম অপরিণত বোধশক্তি সম্পূর্ণ শিশুর কাজ অপরাধ না। 9 বছরের অধিক 12 বছরের কম অপরিণত বিবেক বোধশক্তি সম্পূর্ণ শিশুর কাজ অপরাধ না। 84 অপ্রকৃতস্থ ব্যক্তির কাজ বা পাগলের কাজ অপরাধ না। অপ্রকৃতস্থ ব্যক্তি বা পাগলের কাজ অপরাধ না। এরপর আছে এই 85 অনিচ্ছাকৃত প্রমত্ততার কারণে বিচার শক্তি রহিত ব্যক্তির কাজ অপরাধ না। অনিচ্ছাকৃত প্রমত্ততার কারণে বিচার শক্তি রহিত ব্যক্তির কাজ অপরাধ না। আপনারা খালি শুনতে থাকেন, তাই মুখস্থ হয়ে যাবে ইনশাল্লাহ মনে করি, এবং মাঝে মাঝে রেকর্ডিং শুনবেন। তারপরে এখন আছেন এই 96 এবং 97 দ্বারা টিক্কা বা সংজ্ঞা, টিক্কা বা সংজ্ঞা আত্মরক্ষার অধিকার, টিক্কা বা সংজ্ঞা আত্মরক্ষার অধিকার যখন লিখবেন 99 দ্বারা শর্ত সাপেক্ষে কোনো ব্যক্তি যদি নিজের দেহ অন্যের দেহ সরকারি সম্পত্তি নিজের সম্পত্তি অপরের সম্পত্তি রক্ষার জন্য আক্রমণকারী প্রতি যে প্রতিরোধ গড়ে তোলে তাকে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার বলে। আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগকালে কৃত কোনো কাজই অপরাধ না। এই সংজ্ঞাটা পড়বেন। এখন আসেন 98 দ্বারা। এই 98 দ্বারা আপনারা অনেকেই ভুল জানতেন। 98 দ্বারা বলছে, এই 98 দ্বারা বলছে হলো কি কোনগুলো 98 বলছে হলো অপ্রকৃতস্থ বা পাগল, অপ্রকৃতস্থ পাগল ব্যক্তির কাজের বিরুদ্ধে আপনি আত্মরক্ষার অধিকার প্রয়োগ করবেন। আত্মরক্ষার অধিকার প্রয়োগ করে তার কাছ থেকে আপনি নিরাপদ যাবেন, এটাই চাই। তাহলে অপ্রকৃতস্থ ব্যক্তির কাজের বিরুদ্ধে ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকার থাকে অপ্রকৃতস্থ বা পাগল ব্যক্তি। এরপরে 99 দ্বারা বলছে যে সমস্ত কাজের বিরুদ্ধে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করা যায় না। তাহলে এখানে 4টে শর্ত আছে। আজকে কোন স্যারের জন্য এই 4টে শর্ত খুব সুন্দর করে লাগছেন। পরে খাতাটা খুঁজেছি অনেক, তো খুঁজে পাই নাই, হয়তো স্যারের বলছিলাম। তাহলে এই 4টে শর্ত কি বলছেন এখানে? প্রথম হলো সরকারি কর্মচারীর কাজ যদি যদি কি সরকারি কর্মচারীর কাজ যদি সেই কাজে মৃত্যু বা গুরুতর আঘাতের ভয় না থাকে। দ্বিতীয়, সরকারি কর্মচারীর নির্দেশে এমন কোনো কাজ যা কোনো ব্যক্তির মৃত্যু বা গুরুতর আঘাতের ভয় না থাকে। তৃতীয় হচ্ছে সরকারি আশ্রয় লাভের সুযোগ থাকলে। চতুর্থ হচ্ছে যে কাজ করলে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করার জন্য যতটুকু বল প্রয়োগ করার প্রয়োজন ততটুকু বল প্রয়োগ করা যাবে, ধর অধিক বল প্রয়োগ করা যাবে না। আর 100 দ্বারা হচ্ছে দেহের ক্ষেত্রে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করে মৃত্যু ঘটাবেন, দেহের ক্ষেত্রে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করে মৃত্যু ঘটাবেন। এর প্রথমত হচ্ছে এগুলো একটু মুখস্থ টাইপের করবেন, একবার বই দিয়ে লেখা নিয়ত করে যাবেন না, তাহলে হারিয়ে যাবেন।
প্রথমত হচ্ছে এমন আক্রমণ মৃত্যু যা পরিণতি, এমন আক্রমণ মৃত্যু যার একমাত্র পরিণতি। এরপরে 2 বার লিখবেন এমন আক্রমণ গুরুতর আঘাতে যার একমাত্র পরিণতি, এমন আক্রমণ গুরুতর আঘাতে যার একমাত্র পরিণতি। ধর্ষণের অভিপ্রায় আক্রমণ 3 নম্বর, ধর্ষণের অভিপ্রায় আক্রমণ 4 নম্বর। অপ্রকৃতিস্থ কাম লালসা চরিত্রাত্মক অভিপ্রায় আক্রমণ, অপ্রকৃতিস্থ কাম লালসা চরিত্রাত্মক করার করার অভিপ্রায় আক্রমণ। পঞ্চম হচ্ছে মনুষ্যহরণ বা অপহরণের অভিপ্রায় আক্রমণ, মনুষ্যহরণ বা অপহরণের অভিপ্রায় আক্রমণ। ও ষষ্ঠ হচ্ছে এমনভাবে অবৈধভাবে আটক করে রাখছে যেখানে সরকারি আশ্রয় লাভের কোনো সুযোগ নাই, সরকারি আশ্রয় লাভের সুযোগ নাই। 101 এই দেহ রক্ষার জন্য মৃত্যু ব্যতীত যে কোনো ক্ষতি করা যাবে। 101 দেহ রক্ষার জন্য মৃত্যু ব্যতীত যে কোনো ক্ষতি করা যাবে। 101 102 দেহ রক্ষার জন্য প্রয়াগ এবং স্থিতিকাল, দেহ রক্ষার জন্য আপনি প্রয়াগ এবং স্থিতিকাল বজায় রাখবেন। সে যদি আপনার সাথে জোরাজুরি করতে থাকেন এবং সে যদি ছেড়ে যায় স্যালেন্ডার করে আপনি মানিয়ে নেবেন। 103 সম্পত্তি রক্ষার জন্য আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার, সম্পত্তি রক্ষার জন্য আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করে মৃত্যু ঘটাবেন, কোনো অপরাধ নাই। এই মৃত্যু কিন্তু সবসময় গুলি দিয়ে করতে হয়, আগ্নেয়াস্ত্র ব্যবহার করা লাগে, এ কোন বিধান নাই। এইখানে আপনারা খেয়াল রাখবেন, রাইট অফ প্রাইভেট ডিফেন্সের সাথে 153 যদি আগ্নেয়াস্ত্র না হয় তাহলে অন্য কোনোভাবে ক্ষতিগ্রস্ত করে মানুষকে মেরে ফেলানো যায়, যা আপনারা সচরাচর সবাই জানেন। তাহলে সম্পত্তি রক্ষার জন্য কি বলবেন? প্রথমত দস্যুতা করলে পরে তাকে মারি ফেলা দেবেন। দ্বিতীয়ত রাত্রিবেলায় অপথে গৃহে প্রবেশ, রাত্রিবেলায় অপথে গৃহে প্রবেশ। দ্বিতীয়ত রাত্রিবেলায় অপথে গৃহে প্রবেশ। তৃতীয় কোনো মানুষের বসবাস করা বিল্ডিং, ইমারত, তাঁবু, জাহাজে যদি অগ্নিসংযোগ করে ক্ষতি করে, কোনো মানুষের বসবাস করা ইমারত, তাঁবু বা জাহাজে অগ্নিসংযোগ করলে। এরপর চতুর্থ হচ্ছে হলো কি, অনধিকার গৃহে প্রবেশ করছে, এই গৃহে প্রবেশ করা বা চুরি করার জন্য যদি গৃহে প্রবেশ করে, এই প্রবেশ করার পর মালিক যখন ওকে দেখে ফেলায় এমন ভাব ভঙ্গিমা অর্জন করে যে মালিক তখন বুঝতে পারে যে ওই লোক আমাকে মেরে ফেলাতে পারে, তার যে ভাব, তার যে অভিনয়, এই সময় মালিক তাকে আঘাত করে মেরে ফেললে কোনো অপরাধ হবে না। ঠিক আছে, চুরি, ক্ষতি, অনিষ্ট প্রবেশ করে যদি, তাহলে চুরি করার সময় মারি ফেলানো যাবে। কিভাবে মারা যাবে আবার ওটি ব্যাখ্যা বলি, কারণ এটা রাইট অফ প্রাইভেট ডিফেন্স, এখান থেকে আপনার প্রশ্ন হবেই, আপনি যে অ্যাঙ্গেলেই মনে করেন যতবারই আসুক। তাহলে দেখেন, খেয়াল করেন, আপনাদের প্রত্যেকের বাসা বাড়ি আছে, দেখেন একটা ঘরে চোর প্রবেশ করলো, চোরকে তো আর মারি ফেলানো যায় না, কিন্তু চোর যখন আপনি দেখে ফেলাইছেন, চোর তো আপনার অগোচরে আপনার গৃহে অনধিকার প্রবেশ করছে, দেখার সাথে সাথে চোরের ভাবভঙ্গি এতই ভয়ঙ্কর যে আপনাকে মারি ফেলতে পারে। কারণ আপনি চিনি ফেলাইছেন, আমি রিজাউল আপনার বাসায় গেছি, তাহলে তোমার চাকরিও যাবে, আমার বউ বাচ্চাও যাবে। তাহলে এখন দেখলেন আমারও ভাবভঙ্গি খারাপ, এই লোকপানের ঘরে ঢুকে পড়ছে, লোকপান দিলে কি রে ব্যাটসম্যান ভালো মানুষ, আমার ঘরে ঢুকে বলে চুরি করতে, আমার ভাবভঙ্গি ভালো না, আমি ইজ্জতের খাতিরে লোকপানের মারি ফেলানো হুমকি মানে এমন ভাবভঙ্গি, তখন লোকপান দিলে রিজাউলের অবস্থান ভালো নাই, সেটা বাচ্চা বাড়ি দিয়ে মারি ফেলা দিলাম, ঠিক আছে, বাসাটা খারাপ করে আল্লাহ নাউজুবিল্লাহ। তাহলে কি আমি মারা গেলে লোকপানের কোনো অপরাধ হবে না, ঠিক আছে। তারপর 104 যে ক্ষেত্রে সম্পত্তি রক্ষার জন্য মৃত্যু ব্যতীত যে কোনো ক্ষতি করবেন। 104 হচ্ছে সম্পত্তি রক্ষার জন্য মৃত্যু ব্যতীত যে কোনো ক্ষতি করবেন। 105 সম্পত্তি রক্ষার প্রয়োগ এবং স্থিতিকাল, সম্পত্তি রক্ষার প্রয়োগ এবং স্থিতিকাল, এখানে 3টে কথা মনে রাখবেন, বই দিয়ে রাখবেন। এটা 3টে ক্ষেত্র আছে, চুরির ক্ষেত্রে, দস্যুতার ক্ষেত্রে, অপরাধমূলক অনধিকার প্রবেশের ক্ষেত্রে। যদি বলে সম্পত্তি রক্ষার প্রয়োগ এবং স্থিতিকাল কোন সমস্ত অপরাধের ক্ষেত্রে, তখন আপনি তো খুঁজে পাবেন না যে কি বললে, এই দ্বারা তার খুঁজে পাচ্ছি না, তখন 105 চলে আসবেন। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, আপনারা হয়তো 2-1টা লাইন আমরা পড়েছি, কিন্তু এইটা কিন্তু খুব সেন্সিটিভ। এইখান থেকে মেলা প্রকারের স্যাররা প্রশ্ন করে, যা উত্তর করা বড় দুষ্কর হয়ে যায়। আমরা তো সংজ্ঞা পড়ি, কোন কোন ক্ষেত্রে অধিকার প্রয়োগ করা যায় না, কোন কোন ক্ষেত্রে মারা যায়, কখন প্রয়োগ এবং কখন প্রয়োগ করা, কখন স্থিতিশীল থাকে। 105-এ আপনারা মনে রাখবেন 3টে ক্ষেত্রে এই প্রয়োগ এবং স্থিতিকাল, আরম্ভ এবং স্থিতিকাল থাকে। এটা চুরির বিরুদ্ধে আজীবন যতদিন চুরি সম্পত্তি উদ্ধার হবে ওই প্রয়োগ এবং স্থিতিকাল থাকে। দস্যুতার ক্ষেত্রে তাৎক্ষণিকভাবে, এবং অপরাধমূলক অনধিকার প্রবেশ করলে ওই ঘরের মধ্যে ধস্তাধস্তি করতে থাকবেন যত সময় পর্যন্ত আপনার মাল আপনার নিয়ন্ত্রণে না আসে। এরপরে 106 নিরপরাধ ব্যক্তির ক্ষতি সাধন হওয়ার সম্ভাবনা আছে, এমন ক্ষেত্রে আক্রমণের পথে আক্রমণ প্রতিহত করে মৃত্যু ঘটাবেন। তাহলে নিরপরাধ ব্যক্তি মানে আপনার পর যে আক্রমণ করছে উনি আসলেই খারাপ, কিন্তু আপনি ওই লোককে মারতে যান, যে লোক আপনার উপর আক্রমণ করছে ওর সাথে আরো ভালো 2-3 জন লোক ছিল, তার যে কোনো একটা লোক মারা যাবে ওই আক্রমণে, আপনার পাল্টা আক্রমণে, সেই ক্ষেত্রে যদি কেউ মারা যায় আপনার আমার অপরাধ হবে না।
এরপরে 107 ধারা প্ররোচনার সংজ্ঞা, এর 107 প্ররোচনার সংজ্ঞা বা টিক্কা, 107 প্ররোচনার সংজ্ঞা, 108 দুষ্কর্মের সহায়তাকারী, 108 দুষ্কর্মের সহায়তাকারী, 109 হলো প্রথম দণ্ডবিধি আইনের শাস্তি, যা আমরা আপনাদের সামনে আমি আলোচনা করছিলাম ওই তফসিল, দ্বিতীয় তফসিল। এই দ্বিতীয় তফসিল 109 থেকে লেখা আছে 511 পর্যন্ত। কোন মামলায় কত শাস্তি হবে, কে কত কোন ম্যাজিস্ট্রেট কি মানে মামলা রায় দিতে পারবে, বিস্তারিত আলোচনা আছে। কোনটা আমলযোগ্য, কোনটা আমলের অযোগ্য, এই সমস্ত কিছুই আছে দ্বিতীয় তফসিলে। আমার কথা যদি দ্রুত হয়, গণ হয়, তাহলে বলবেন স্যারেরা যা একটু সোলোলি। হ্যাঁ, আমি চেষ্টা করব, কারণ অনলাইন পড়া রেকর্ডিং হয়। আবার দিকে বললেও অনেক বড়, অল্প সময় আমার কাছে আইছেন, আমি সর্বোচ্চ চেষ্টা করি। আমার অনলাইন ডিউটি মস্তর মোড়ে ডিউটি, এখানে অনেক গাড়ি চলে, তার ভিতরেও আপনাদের সাথে এই ক্লাস করতে পারেও নিজের ভালো লাগে। আর আপনারা সহযোগিতা করেন বলে এই ক্লাস আমাদের এত সুন্দর। এরপরে 109 হচ্ছে অপরাধের সহায়তাকারী। অপরাধ করাও যে অপরাধ, সহায়তা করার সমান অপরাধে অপরাধী হবে। এই অপরাধের সহায়তাকারী কিন্তু ঘটনাস্থলে উপস্থিত থাকে না। আর 114 ইনু অপরাধের সহায়তাকারী, কিন্তু অপরাধের সহায়তা কখন করে, ঘটনাস্থলে উপস্থিত থাকে, ঘটনাস্থলে উপস্থিত থাকে নিয়ে সহায়তা করেন, তাহলে তার শাস্তি 114। 115 কি পালেন, মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডে অপরাধের সহায়তা করা, অপরাধ সংগঠন না হলে। মানে আপনাকে বলছে যে রহিমকে খুন করবো, চলে যাই, কিন্তু আপনি বললেন আমি যাব না। এই যে আমি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড অপরাধ করার সহযোগিতা চাইছিলাম, আপনি করেন নাই, রাজি হন নাই, এটাই আমার শাস্তি। এ কিন্তু দামি দ্বারা সুন্দর প্রশ্ন আসতে পারে। 116 কারাদণ্ডে দণ্ডিত অপরাধের সহায়তা করা, অপরাধ সংগঠিত না হলে তখনকার শাস্তি। 120 খুবই দামি দ্বারা, 120 অপরাধমূলক ষড়যন্ত্রের সঙ্গে, 120-এর ক অপরাধমূলক ষড়যন্ত্রের সঙ্গে, এর শাস্তি অপরাধমূলক ষড়যন্ত্রের 120-এর খ। আজকে যারা টিকা লেখছেন বেআইনি সমাবেশের, শাস্তি 53 কেন লেখেন নাই স্যারেরা? আর এই যে অপরাধমূলক ষড়যন্ত্র লেখছেন, শাস্তি লেখেন নাই, শাস্তি লিখবেন স্যার, ওই যেটা প্রয়োজন ওইটি লিখবেন, ঠিক আছে? তাহলে অপরাধমূলক ষড়যন্ত্রের সংজ্ঞা 120-এর ক, শাস্তি 120-এর খ, ঠিক আছে? রাষ্ট্রদ্রোহ শাস্তি সংজ্ঞা হচ্ছে 153, রাষ্ট্রদ্রোহের সংজ্ঞা 153। আর এরপরে চলে যাবো আমরা 141। 141 হচ্ছে কি বলছে, বেআইনি সমাবেশের সংজ্ঞা, বেআইনি সমাবেশের উপাদান, বেআইনি সমাবেশের বৈশিষ্ট্য, এইগুলো যদি আসে আপনারা এই ধারাবাহিক কলাম দেবেন, আর সংজ্ঞা হলে আড়াআড়ি করে লিখতে থাকবেন, ঠিক আছে? তাহলে উপাদান বৈশিষ্ট্য যখন আসে তখন আপনি বুঝে লিখবেন। আর 141 হলে সংজ্ঞা, শাস্তি হলো 143। এখন দাঙ্গা হচ্ছে 146, দাঙ্গা হলো 146, দাঙ্গা শাস্তি 147, দাঙ্গা শাস্তি 147। এরপরে স্যার আপনাদের সামনে আমার পরিবেশন হচ্ছে 151 5 বা ততোধিক ব্যক্তির সমাবেশ ভাঙিয়ে দেওয়ার নির্দেশ হয়েছে, যেন পথে যোগদান বা অবস্থান করে। এটা যেমন গুরুত্বপূর্ণ না, আমাদের জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে 152। 152 খেয়াল করেন স্যারেরা, 152 হলে সরকারি কর্মচারী। আপনি সরকারি কর্মচারী, যখন দাঙ্গা দমন করতে যাব, যদি আমাদেরকেও বাধা দান করে, তাহলে তার শাস্তি হলে 152। দাঙ্গা দমনকালে যে সরকারি কর্মচারীকেও বাধা দেয়, তাহলে তার শাস্তি 152। দাঙ্গা দমনকালে যদি কোনো ব্যক্তি সরকারে বাধা দেয়, তাহলে তার ওই সরকারি কর্মচারী বাধা দেয়, তার শাস্তি 52। এই সরকারি কর্মচারী সংক্রান্ত অনেকগুলো প্রশ্ন আছে, যেমন 152 দাঙ্গাতে বাধা দান করলে, দাঙ্গাতে বাধা দান করলে সামনে পাবো সরকারি কর্মচারী যদি ভুল নথি প্রণয়ন করে, ভুল তথ্য প্রদান করে, তারপরে এরপরে পাবো সরকারি কর্মচারী যদি কি কয় বেআইনিভাবে ব্যবসা নিয়োজিত হয়, সরকারি কর্মচারী যদি আঘাত করে, গুরুত্ব আঘাত করে। লাইনে থাকেন, ওসি স্যার যাচ্ছে, ঠিক আছে। আস্তাগফিরুল্লাহ। আর আজকাল 100 হচ্ছে 160 হচ্ছে কলহ মারামারি, 160 কলহ ও মারামারির সঙ্গে শাস্তি 160। কলহ মারামারি যদি উপাদান বৈশিষ্ট্য আপনারা আবারও মনে রাখবেন, দিবা ততোধিক ব্যক্তি প্রকাশ্য স্থানে গণশান্তি নষ্ট করে এবং বেআইনি আইন আর একটা ভালো কথা বলে গেলাম, ওই আইনানুগ কি কার্য মানে বেআইনি কার্য পরিচালনা করাকেই কলহ মারামারি বলে। এর শাস্তি 160। এখন স্যার আপনাদের সামনে আলোচনা করবো হলো সরকারি কর্মচারী কর্তৃক পারিশ্রমিক মানে অবৈধ বকশিস গ্রহণ করা, ঘুষ গ্রহণ যেটা বলা হয়। সরকারি কর্মচারী কর্তৃক তার পারিশ্রমিক ব্যতীত অন্য কোনো বকশিস গ্রহণ করে, মানে অন্য কোনো চাপ গ্রহণ করে, সেটা ঘুষ গ্রহণ হয়। সরকার কর্মচারী কর্তৃক সরকারি কর্মচারী কার্য সম্পাদনে বৈধ পরিশ্রম ব্যতীত অন্য বিধি বকশিস না। তাহলে আমি আপনি যে দায়িত্ব পালন করি,
সরকারি যে কোনো সরকারি বাংলাদেশের যত সরকারি কর্মচারী আছে, আপনারা সরকারি কর্মচারীর সংখ্যাটা পড়ছেন, সরকারি চাকরি এই সরকারি চাকরি দায়িত্ব পালন করার সময় কোনো ব্যক্তি তার বুদ্ধ পারিশ্রমের ব্যতীত অন্য কোনো বকশিশ গ্রহণ করে তার শাস্তি হলে 151, তার শাস্তি হলে 100 না। স্যারেরা জানলেন যে ঘুষ গ্রহণ সাধারণত যদি কেউ করে কোনো সরকারি কর্মচারী, তার শাস্তি 151 দ্বারা। এর কি পড়েন 151 গ্রহণ করলে। আর ফোনটা কাটিয়ে দিলাম, বাদ দিয়ে যাবে না। ফোন তুই বের করতেছি, তারপরে ফোন করছে, ঠিক আছে? এ তো বোঝে ফোনটা কাটিয়ে দিচ্ছে কোনো পরে আমার কাছে। বোঝা উচিত যেটা লোক খালি কাটিয়ে দিচ্ছে, তো অল্প সময় কাটিয়ে যায়, কাটিয়ে গুলো বোঝা যায়। হয়তো বিজির কথা বলে না এই সিমের মতো, ফোন দেওয়া তো ডিস্টার্ব হয়। দোস্ত এখন শোনা যায়? হ্যালো লোকমান স্যার, লোকমান স্যার কথা শোনা যায়? ওই ফোন আসছিল, ওই জরিপের ফোন কাটিয়ে দিছি। হয়তো আপনারা টের পান না, কিন্তু আমি দেই তখন বুঝতে পারি যে ফোনটা আসে গেছে, তাই শুনতে পারেন নাই। এখন 161 ঘুষ গ্রহণ, 161 ঘুষ গ্রহণ মনে রাখুন। সরকারি কর্মচারী তার পরিশ্রমিত অন্য ব্যক্তি বকশিশ নিলে ঘুষ গ্রহণ। এটা এটা যেভাবে আসুক, সরকারি কর্মচারী লেস যদি লাগানো থাকে আপনি 161 উত্তর দেবেন। এখন আসেন 165 পর্ব। 165 হলে বলছে সরকারি কর্মচারী ঘুষ গ্রহণ নেছে, কিন্তু কিভাবে নেছে ধরেন ওসি সাহেবের গল্প দিয়ে করি। তো ধরেন ওসি সাহেব এই শিরোমণি বাজারের থেকে গোস্ত কিনবে, কিন্তু ওই কষাই গোস্তর দাম হলো 700 টাকা, কিন্তু ওসির কাছ থেকে নেছে কত 400 টাকা করে। এর অসৎ উদ্দেশ্য আছে, এবং ওসিও যে ওখান থেকে মালামাল নেছে জানে যে আমি তো এলাকায় থানার চাকরি ওসিগিরি করবো, তাহলে ও যদি প্রয়োজন আপনার আসে তাহলে ওরা আমি হেল্প করবো। আর এই ওই কষাই দেখছে যে আমি কোনো কাজ দিয়ে যাবো, গিলে পরে ভোজ দিতে পারবো ওসির কাছে, তাহলে আমি বাজার দর 700, আমি 400 টাকা করে নেই, ঠিক আছে? এই যে কার্যক্রম বকশিস গ্রহণ নেওয়া কোনো অর্থের মানে বিনিময় করে, এইটাকে বলা হয় 565। সরকারি কর্মচারী কর্তৃক মকদ্দমা পরিচালনা বা ব্যবসায় সংশ্লিষ্ট ব্যক্তির নিকট থেকে বিনামূল্যে মূল্যবান বস্তু গ্রহণ করা, মানে বিনামূল্যে, টাকা হলে অল্প টাকায় দামি বস্তুটা গ্রহণ করে। এমনকি ধরেন ঘরে বাসা ভাড়া থাকবে, আমার বাসায় ভাড়া থাকবে, কিন্তু আমার একটা মামলা ওই ম্যাজিস্ট্রেটের আদালতে বা জজ আদালতে পরিচালনা হচ্ছে। এখন আমি দেখলাম এই ম্যাজিস্ট্রেট যদি আমার বাসায় বাসা ভাড়া রাখতে পারি, তাহলে আমার মামলা আমি সুযোগ সুবিধা পাবো। আর ম্যাজিস্ট্রেটও বললো যে এলাকায় 10,000 টাকা বাসা ভাড়া, রিজার্ভ 5,000 টাকা বলছে, বাসাও তো ভালো, টাইলস ফাইলস কমতি নাই, তাই থাকি। দুইজনের উদ্দেশ্য একজনের ভালো না, ঠিক আছে? এই ক্ষেত্রে ওই যে ব্যক্তি যে অল্প টাকায় মূল্যবান বস্তু অল্প টাকায় নিল, মানে আমার ভাড়া 10,000, উনি 5,000 টাকা নেওয়ার কারণে এই সরকারি কর্মচারী 365 দণ্ডে দণ্ডিত হবে। বকশিস বা উপহার গ্রহণ করা, কি করা? বকশিস বা উপহার গ্রহণ করা। ওসি সাহেবের কাছে তো, ওসি সাহেবের কাছে ধর উদাহরণ একটা দেই, উদাহরণগুলো পড়বেন যদি বাংলা উদাহরণ হচ্ছে, কারণ এই ওসি সাহেবের কাছে এখন কেউ কেউ মামলা নিয়ে গেল বা ওসি সাহেবের সাথে মেশে, কারণ ওসি সাহেব জানে যে ওই লোকের নামে 2টি ওয়ারেন্ট আছে, কিন্তু উনি ওয়ারেন্ট ধরে না, ওর সাথে তালে মিলে চলে, বা বড় ধরনের অপরাধ করছে, ওর কাছে সুযোগ সুবিধা ওকে আশ্রয় প্রশ্রয় দেয়, সেক্ষেত্রে শাস্তির ব্যবস্থা আছে। যত উনি ওসি হোক, ডিসি হোক, পুলিশ সুপার হোক, আইনের ঊর্ধ্বে কেউ না। এই আইন পড়তে সময় মনে রাখবেন, আইনের ঊর্ধ্বে কেউ না। বাস্তব কি দেন ওটা আপনার আমার লেখার দরকার নাই। যেটা পড়ার দরকার, র্যাঙ্কের দরকার, র্যাঙ্ক পাওয়ার পর আপনি অন্য সময় বলেন, লেখার সময় তাহলে 165 হলো সরকারি কর্মচারী, তার মকদ্দমা পরিচালনা, এখানে আদালতের কথা উল্লেখ আছে। মকদ্দমা পরিচালনার সময় ব্যবসায়ীর নিকট মূল্যবান দ্রব্য যদি বিনামূল্যে গ্রহণ করে, এই বিনামূল্যটা অল্প টাকায় নেওয়া, এই বিনাটার মূল্য হচ্ছে অল্প টাকায় যদি গ্রহণ করে তাহলে তার শাস্তি হবে 165। সরাসরি যদি ঘুষ গ্রহণ করে 161, এবং যদি এটা কোনো অর্থের বিনিময় মানে কোনো বস্তু দ্রব্য বা কোনো ঘর ভাড়া বা এই জাতীয় কোনো বিনিময় হয়, কিন্তু এর উদ্দেশ্য এবং অসৎ, ক্ষেত্রে 165 দ্বারা তিনি শাস্তি করবেন। এখন খেয়াল করেন স্যার, 165 হচ্ছে আমাদের সরকারি কর্মচারী কর্তৃক আইন অমান্য করা। কোনো ব্যক্তিকে ক্ষতি সাধন করবে সরকারি কর্মচারী কর্তৃক আইন অমান্য করা। একটু পরের কষ্ট হলেও এ ধারাগুলো খুব গুরুত্বপূর্ণ। আর প্রশ্ন যখন বলবো হয়তো আপনাদের আসবে না, কিন্তু জানা থাকে দোষের কিছু নেই। 165 হলে কোনো ব্যক্তিকে ক্ষতি সাধনের জন্য সরকারি কর্মচারী কর্তৃক আইন অমান্য করা। এই সরকারি কর্মচারী, আপনি এখানে ব্যাখ্যা হচ্ছে এরকম, আপনার ক্ষতি করবে, আপনি এটা বড় ধরনের অপরাধ সংবাদ থানায় নিয়ে আসছেন বা আদালতে গেছেন, কিন্তু আপনাকে কি করা হলো, ওই ডাকাতি চুরি বা আপনি ধর্ষণের শিকার হয়েছেন, ওই মামলায় আপনাকে না নিয়ে আপনার ছোটোখাটো একটা মামলায় নেওয়া বা এমন একটা এই জাতীয় কিছু বোঝায়। মানে সরকারি আইন অমান্য করে আপনার সাথে যে কার্যক্রম করছে, ওর কারণে সরকারি কর্মচারীর শাস্তি। আমরা এখন দীর্ঘ সময়
সরকারি কর্মচারীর অপরাধ সংক্রান্ত পর্ব। কোনো ব্যক্তিকে ক্ষতি সাধন করবে সরকারি কর্মচারী কর্তৃক আইন অমান্য করা। একজনের ক্ষতি হবে, আমি জানি যে কোনো ব্যক্তির ক্ষতি হবে জানার পরেও আমি কি করছি, আইন অমান্য করছি, এটার জন্য 165 দ্বারায় আমার শাস্তি। এই উদাহরণগুলো পড়বেন, সহজ পাবেন, উদাহরণগুলো পড়লে খুবই সহজ হয়। 167 ক্ষতি সাধন করা সরকারি কর্মচারী কর্তৃক অশুদ্ধ দলিল প্রণয়ন করা। সরকারি কর্মচারী কর্তৃক যদি কোনো ব্যক্তিকে ক্ষতি করবার চান, এই ক্ষতি করবেন অশুদ্ধ দলিল প্রণয়ন করলেন। আপনি কি আছেন ডাকাতির মামলা করতে, আপনাকে চুরির মামলা দেওয়া হলো। আপনি আইছেন ধরেন বড় ধরনের কোনো অপরাধের কথা বলতে, ছোটখাটো মামলা দিয়ে বুঝ করা হলো। আপনি ছোটখাটো মামলা নিয়ে আসলেন, এটা ওই হাতে হাতে লিখে দিয়ে দিল, ঠিক আছে, পরবর্তী সমস্যা হলে আমরা দেখে নেব, আপনি কিছু মনে করবেন না যে ভুল নথি প্রণয়ন করে দিলেন। পুলিশ অফিসার যতই আপনাকে যদি যখন প্রশ্ন আসতে পারে, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ক নামক ব্যক্তি তার ভাইয়ের গুরুতর আঘাতের সংবাদ নিয়ে আসলো, কিন্তু তিনি সেই সংবাদের মামলা না নিয়ে তিনি সাধারণ আঘাতের মামলা জুগলেন, আইনের এত ব্যাখ্যা করেন। আমার আপনার ধারণা থাকবে যে ওসিরা তো একা হরই করে, আমরা তো দেখি আমাদের দেশে এরকমই চলে, তাহলে এসব তখন আপনি মাথা ঘুরে ফেলালেন, তখন এই প্রশ্ন থেকে আপনি সরে গেলেন। তখন আপনি জানবেন এই উনি ওসিকার ডিসিওকার যত বড় ম্যাজিস্ট্রেটই হোক, আইনের ঊর্ধ্বে কেউ না, ঠিক আছে, আইন সবার জন্য সমান। তাহলে এই যে ভুল প্রণয়ন করে মামলা রুজু হলো, তার শাস্তি হলো কত, 167। ক্ষতি করার উদ্দেশ্যে সরকারি কর্মচারী কর্তৃক কোনো ব্যক্তি অদলিল প্রণয়ন করে দিয়েছে, শুদ্ধ দলিল পরিবর্তে অশুদ্ধ দলিল প্রণয়ন, 167। এরপরে আসেন 168 হলে সরকারি কর্মচারী বেআইনিভাবে ব্যবসায় নিয়োজিত হওয়া। এই যে আমরা অনেক সময় পড়ি পুলিশ যে ব্যবসা বাণিজ্যে নিয়োজিত হয়, আপনি জানেন পুলিশ সরকারি কর্মচারী। পুলিশ প্রবিধান 1943 সালের 106, পুলিশ প্রবিধান 1943 সালের 106 বলছে কি, সব পুলিশ সরকারি আচরণ বিধিমালা মেনে চলবে, সরকারি কর্মচারী বিধিমালা মেনে। তার মানে আপনি সরকার এই দণ্ডবিধায় সরকারি কর্মচারী পড়ছেন 21 দ্বারা। এই সরকারি কর্মচারীর কাকা বন্ধ করে দেবে লাইট, আচ্ছা ঠিক আছে, বন্ধ করে বলেন নাগরিক সুযোগ সুবিধা সব আমার কাছে আছে, ঠিক আছে, দিলে দিতে পারে না, তাহলে থাক, ঠিক আছে, ধন্যবাদ। রাস্তাঘাটে ক্লাসে যেমন আর কি, বুঝছেন, কেউ মনে কিছু করেন না। তারপর অল্প সময় আসছেন, যদি আগের থেকে আসতেন 2 মাস আগে, তাহলে এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা আমারও ঘটার লাগতো না, আরও আপনারা ভালো শিখতেন। তারপর আশা করি যে 5-6 জন আছেন এবছরের জন্য সবাই ভাই হবে এবং ভালো রেজাল্ট করবেন, আপনাদের লেখার ধরন দেখে আমি বুঝতে পারতেছি আর কি। এখন আসেন স্যারেরা, এই সরকারি কর্মচারী বেআইনিভাবে ব্যবসায় নিয়োজিত হয়, তাহলে আমাদের পুলিশ আইনের 10 দ্বারা ফৌজদারি পুলিশ প্রবিধানের 110 কি বলছে, আমরা ব্যবসা বাণিজ্য বা নিলামে অংশগ্রহণ করতে পারি না, আমাকে আপনাকে নিষেধ করছে। আপনি যখন ওটা বাইলট করে ওই জিনিসটা বাইলট করে ব্যবসায় নিয়োজিত হব, তখন দেখো তো সরকারি কর্মচারী আমাদের পেনাল কোড আইনের 168 এছাড়াও পুলিশ আইনের 7 এবং 29 দ্বারা, আপনারা জানেন 10 দ্বারা পুলিশ আইনের 10 দ্বারা এবং পুলিশ প্রবিধানের 110 দ্বারা কিন্তু শাস্তির দ্বারা না, ওটাকে আপনাকে সিগন্যাল দিয়েছে আপনারা এই কাজ করবেন না, ব্যবসায় নিয়োজিত হবেন না। আমরা যখন সীমানা লঙ্ঘন করে ব্যবসায় নিয়োজিত হই, তখন আমার বিরুদ্ধে দণ্ড হবে। এই মামলা আবার কিভাবে হয়, আইটু গল্প করে দেই, এটা পড়ার একটা অংশ। 36 দ্বারা আছে, প্রত্যেক দণ্ডবিধি হোক, প্রত্যেক বিশেষ আইন বা স্থানীয় আইনে উল্লেখ আছে, যদি আপনি কোনো অপরাধ করি, ধরেন এই পুলিশ আইনে অপরাধ করলাম, আমি ব্যবসায় নিয়োজিত হলাম, 10 দ্বারা ভায়োলেট করলাম, তখন আমার বিরুদ্ধে কি হবে, ওই পুলিশ আইনে মামলা হবে। পুলিশ আইনে যদি মামলা হয়, পুলিশ আইনে 36 বলছে, যদি আমি পুলিশ আইনে আমার বিচার কার্যক্রম চলে, তাহলে দণ্ডবিধি আইনে আমার কোনো বাধা সৃষ্টি করবে না। আবার পুলিশ আইন যদি বলে ঠিক আছে আমরা করবো না, দণ্ডবিধি আইন আপনারা বিচার করেন, তখন দণ্ডবিধি আইন যদি বিচার করে, পুলিশ আইন কোনো বাধা সৃষ্টি করবে না। যে কোনো এক আইনের অধীনেই বিচার হবে। একজন ব্যক্তির নামে একই অপরাধে 2 বার বিচার করা যাবে না, একই অপরাধে 2 আইনি বিচার করা যাবে না, এক আইনি বিচার করা যাবে, আরেক আইনি করা যাবে না। তাহলে সরকারি কর্মচারী আপনারা জানলেন, যারা এই 110 পিআরবি পুলিশ প্রবিধান 1943 সালের 110 এবং পুলিশ আইন 1861 সালের 5 নং আইনের 10 দ্বারা, এটা কিন্তু শাস্তির দ্বারা না, শাস্তির দ্বারা হলো 37, যখন আপনি ওই অপরাধটা করে ফেলাবো এবং দণ্ডবিধি আইনের 168 দ্বারা আমাদের এই শাস্তি হবে। কিন্তু এই প্রশ্ন লেখার সময় আপনি এগুলো উল্লেখ করবেন যে এই ধারা দণ্ডবিধি আইনের 168, পুলিশ আইনের 7 এবং 29, পুলিশ প্রবিধানের 857, 880, ঠিক আছে, এটা লেখাটা সৌন্দর্য বা শিক্ষার একটা ব্যবস্থা। এর 169 সরকারি কর্মচারী বেআইনিভাবে সম্পত্তি করায় বা নিলামে দর কষা। সরকারি কর্মচারী বেআইনিভাবে সম্পত্তি করায় বা নিলামে সরকারি কর্মচারী, এইটা কথা বলছিলাম পুলিশ প্রবিধানের 110, সরাসরি নিলাম, তার লাইনের সাথে হুবহু দেখেন মিল আছে।
কিন্তু ওই জিনিস আর এই জিনিস এক না। ওইটা বলছে আপনাকে আমাকে নিষেধাজ্ঞা জারি করছে, আর ওই কাজটা করার কারণেই আমার আপনার শাস্তি 168, 189। কখন 168 হবে আর কখন 189 হবে? 168 হলো আপনি যখন ব্যবসা বাণিজ্য করবেন তখন। আর যদি নিলামে অংশগ্রহণ করেন, আপনারা জানেন বিভিন্ন নিলাম সরকারের ওই ট্রেডের মাধ্যমে, ঠিক আছে, ওই নিলামে অংশগ্রহণ করেন বা নিলামের জিনিস করা বিক্রয় যদি করেন, সেই ক্ষেত্রে আমার আপনার সাথে 189। তাহলে দুটোর আলাদা আলাদা যাক। আজকে কিন্তু স্যারেরা আপনারা মূল্যবান ধারাগুলো পড়তেছেন এবং সেন্সিটিভ এবং কঠিন কঠিন প্রকৃতির ধারাগুলো, এগুলো বুঝছেন। একটুতে 19-20 হলে এক জায়গাতে ছুটে চলে যায়। এবার আসেন আপনাদের সামনে 172 সমন জারিকারক অন্যবিধি ব্যবস্থা এড়াবার উদ্দেশ্যে আত্মগোপন করবে। আপনারা সমন দ্বারা পড়ছেন 68 পুলিশ প্রবিধানের 471 দ্বারা। এটা হলো সমনের সংখ্যা, সমন সম্পর্কে আলোচনা। কিন্তু এই সমন জারি করতে যখন আপনি গেছেন, এই সমন যার নামে রিজাল্টের নামে জারি করতে গেছেন, এই রিজাল্ট কি করছে? আত্মগোপন করছে যে লোকপান স্যার তো আমার এই সমন দিতে হয়েছে, সমন যেন জারি না হয়, তাই আমি আত্মগোপন করছি। কিন্তু সমন তো জারি হয়েছেই, আমার এই আত্মগোপন করার কারণে 172 দ্বারা আমি অপরাধে দণ্ডে দণ্ডিত হব। এরপর আসেন এটা হলো 172। তাহলে সমন জারিকারক অন্যবিধি ব্যবস্থা এড়াবার উদ্দেশ্যে যে সমন জারি করতে গেছে, সরাসরি পুলিশ যায়, আদালতের লোক যায়, অথবা ডাক বিভাগের পিয়ন গেছে, কিন্তু আমি ওদের দিকে সমন না কি করলাম? আত্মগোপন করলাম। ওটা যাতে আমাকে জারি না করতে পারে, তাহলে আমার শাস্তি 172। 173 দ্বারা কি বলছে? এটা রাহে দেন আমার ওই আপাতত বন্ধ হয়ে গেছে। ও ঠিক আছে। 172 সমন জারিকারক অন্যবিধি ব্যবস্থা এড়াতে বাধা সৃষ্টি করলে বা বাধার সৃষ্টি করলে সমন জারি করতে গেছেন, এই যে সমন দেখেন, ওই সমনের থেকে কিন্তু মেলা সিগন্যাল দেবো। এর পরবর্তী পরে আমি কিন্তু বলবো সমন জারি করতে গেলে কি অপরাধ, সমনে বাধা দিলে কি অপরাধ, সমনে যদি আপনাকে আঘাত করে, আপনি সরকারি কর্মচারী, তখন কি হবে, গুরুতর আঘাত করলে কি হবে। এই কথাগুলি একের পর এক প্রশ্ন যখন শুরুতে থাকবো, তখন কিন্তু আপনারা দিক বিগ হবেন না। তখন মনে রাখবেন, আমাদের নিরস্তের সময় কিন্তু এগুলো ব্যাপক আলোচনা হয় যে সমন আপনাকে, আমি যখন সমন জারি করতে গেলেন, তো জারি সবাই পড়ছি, যদি সমন জারি করার পরে ওই ব্যক্তি আত্মগোপন করে কি হবে, সমন জারি করতে গেলেন, সমন যদি বাধাদান করে কি হবে, সমন যদি ছিঁড়ে ফেলে তখন কি হয়, তারপরে সমন জারি করে গেলেন, 5 লোক আপনি এসে আমন করে কি হবে, 11 যদি আক্রমণ করে হুমকি দুমকি করে তখন হবে। আলাদা আলাদা ধারা আছে। তারপরে বলছি আপনাদের ভালো লাগবেন। সমন জারি করতে গেছেন যদি আত্মগোপন করে 172, সমন জারি করতে গেছেন সরকারি কর্মচারী বাধা দিয়ে 173, যদি 5-7 জন মিলে উপর কর্ম করে প্রতিষ্ঠা করে আপনি যদি অধিকার রাখেন সেদিক থেকে বঞ্চিত করে, তাহলে কত? 152 বেআইনি সমাবেশে চলে যায়। এরপরে যদি সমন জারি করতে গেছেন আপনার উপর গুরুতর আঘাত বা আক্রমণ করে 332, 333। এবারে যদি আপনার উপর এমন আক্রমণ ভয় আক্রমণের অধ্যায় 151, 352 সরকারি কর্মচারীর উপর আক্রমণ, এরকম ক্ষণে ক্ষণে ধারা আসবে। আপনি যদি বুঝতে পারেন সহজ। তারপরেও চেষ্টা করছেন যে আপনারা আসছেন, লেখাটা লেখলো সবার আগে। তাহলে 173 লোকে সমন জারি করতে গেছেন, আপনার বাধা দিয়েছে, প্রতিবন্ধকতা সৃষ্টি করছে, তখন আপনি মনে করবেন 173 দ্বারা অপরাধ আছে, অথবা ওই অপসারণ করছে, ছিঁড়ে ফেলায়, সমন ছিঁড়ে ফেলায়, চা দিয়েছেন, লটকা দিয়েছেন, সমন ছিঁড়ে ফেলালো, তাহলে 173 দ্বারাই তার অপরাধ। তাহলে সমনে বাধা দান করুক, ছিঁড়ে ফেলুক বা অপসারণ করুক, তার জন্য শাস্তি কত? 173 দ্বারা। যদি আত্মগোপন করে 172 দ্বারা। এরপরে এগুলো মানে আপনাদের আসলে 75। এরপরে এরপরে স্যারেরা খেয়াল করেন, এরপরে আপনাদের সামনে 179 বলছে প্রশ্ন করিবার ক্ষমতা সম্পূর্ণ সরকারি কর্মচারী প্রশ্নের উত্তর দান অস্বীকার করলে। আমরা কিন্তু পুলিশের চাকরি করি, আমাদের কিন্তু অনেক ক্ষমতা আছে যে আমরা যদি কাউকে প্রশ্ন করি, নাম ঠিকানা জিজ্ঞেস করি, তিনি এই প্রশ্নের উত্তর দিতে বাধ্য। এছাড়া 94% বস্তু দ্রব্য করতে বাধ্য। এর ভিতরে কিছু বিধিনিষেধ আছে। ফৌজদারি কার্যবিধির 161 দ্বারায় পড়ছি, কোনো ব্যক্তিকে যখন তলব করেন, সে তলব করলে তিনি কি করবেন? ওই প্রশ্নের উত্তর দেবেন। কিন্তু এমন কোনো প্রশ্নের উত্তর দেবেন না যিনি ফৌজদারি অপরাধে দণ্ডিত হয় বা তার সম্পত্তি বাজেয়াপ্ত হয় বা ব্যাংকের কোনো হিসাব চলে আসে, এই জাতীয় প্রশ্নের উত্তর দেবেন না। আর 189 বলছে আপনি সরকারি কর্মচারী, আপনি প্রশ্ন করার ক্ষমতাবান, আপনি প্রশ্ন করলেন, ওই ব্যক্তি প্রশ্নের উত্তর দিতে বাধ্য। যদি উত্তর না দেয় তাহলে 179 দ্বারা শাস্তি। প্রশ্ন করার ক্ষমতা সম্পূর্ণ আপনি একটা অফিসার, আপনি প্রশ্ন করলে সে যদি প্রশ্নের উত্তর না দেয়, চেকপোস্টে গাড়ি দেখেন বা কোনো ব্যক্তির রাস্তাঘাটে নাম ঠিকানা জিজ্ঞাসা করেন, এটা আপনি প্রশ্ন করার ক্ষমতা রাখেন, ওই প্রশ্নের যদি উত্তর না দেয় 179 দ্বারায় তার শাস্তি। 180 হলো বিবৃতি স্বাক্ষর করতে অস্বীকৃতি। বিবৃতি মানে কিরকম? সরকারি কর্মচারী আপনি পুলিশ যখন এই যে সাক্ষী নেয়, বলে না আপনারা যে সাক্ষী বা মুশরিক আদালতে যাবেন, ওই ক্ষেত্রে যারা সাক্ষ্য দিতে রাজি হয় তারা যে স্বাক্ষর না করে, এছাড়াও
আদালতে দেখেন যখন ওই যে ওই শপথনামা পড়ার পরে যখন ওই যে বলে যে আপনি আমার স্বাক্ষর করবেন, তাহলে ওই ব্যক্তি যে বিবৃতি দিয়েছে ওই বিবৃতি স্বাক্ষর না করে তাহলে 180 তার শাস্তি, 180 তার শাস্তি। এবং 182, স্যার আপনাদের জন্য বলি, দেন কথা আমি বাংলা করে বলি। 182 দ্বারা কি বলছে, এইটা হচ্ছে 182, 211। হ্যাঁ, এই এই জিনিসটা কেমন খেয়াল করেন। এই উদাহরণ হলো আমি আমার দোস্ত ওই যে কিরা দোস্ত লোকপান আছে, আমার দোস্ত লোকপানকে আমি হয়রানি করব। লোকপান আমার সাথে খুব বাড়াবাড়ি করে, আমার মন খুব খারাপ। লোকপানকে কিভাবে হেরস্তা করা যায়, কিন্তু আমি তো সরাসরি পারি না। তাহলে আমি কি করব, আমি পুলিশের সংবাদ দেবো। পুলিশকে কিভাবে দেবো, যে লোকপানের বাড়িতে গাঁজা মদ ইয়াবা আছে বা অস্ত্র আছে, লোকপান গাঁজা মদের ব্যবসা করে। তাহলে পুলিশ এসে কি করবে, ওর বাড়ি তছনছ করে তল্লাশি করবে। এই যে লোকপানের ক্ষতি হলো, লোকপান সমাজের কাছে অপমান অপদস্থ হলো, এটাই আমার ভালো লাগা। কিন্তু আমি যখন এই কাজগুলো করলাম, এই পুলিশের সংবাদ দিলাম, পুলিশ লোকমানের বাড়ি ঢুকে তছনছ করলো। কিন্তু পরে জানতে পারলো এই রিজাল্ট শয়তানি করে কাজ করছে, মিথ্যা। সরকারি কর্মচারীকে হয়রানি করার উদ্দেশ্যে আমি রিজাল্ট যে কাজ করলাম, আমার এহেন কার্যক্রমের জন্য 182 আমার অপরাধদণ্ডে দণ্ডিত হবে। শিরোনাম কিরকম আছে, অপর কোনো ব্যক্তিকে ক্ষতি সাধন করবে সরকারি কর্মচারী তার আইনানুগ ক্ষমতা প্রয়োগ করে বাধ্য করিবার জন্য মিথ্যা তথ্য সরবরাহ করা। দেখেন কতখানি, এর বাংলাও ওরকম। অপর কোনো ব্যক্তিকে ক্ষতি সাধন করবে, অপর কোনো ব্যক্তি মানে আমি রিজন ওই লোকমানকে ক্ষতি সাধন করবে সরকারি কর্মচারীকে তার আইনানুগ ক্ষমতা। তাহলে সরকারি কর্মচারী, পুলিশে আমি সংবাদ দিছি যে লোকমানের বাসায় গাঁজা আছে, তাহলে এই আইনানুগ সরকারি কর্মচারী আইনানুগ ক্ষমতা প্রয়োগ করে লোকমানের বাড়ি তল্লাশি করছে, প্রয়োগ করতে বাধ্য করছে। আমি এই কাজটা আমি বাধ্য করেছি সংবাদ দিয়ে, মিথ্যা তথ্য সরবরাহ করেছি। এই সংবাদটা সম্পূর্ণ মিথ্যা, যার কারণে আমার শাস্তি 182 দ্বারা, আমার শাস্তি 182 দ্বারা। এরপরে স্যারদের সামনে পড়া আছে এই 191 মিথ্যা সাক্ষ্যদান। 191 হলো মিথ্যা সাক্ষ্যদান। এর সংজ্ঞা হচ্ছে 191 মিথ্যা সাক্ষ্যদান। সত্য কথা বলার জন্য হলফ করে হও, সত্য কথা বলার জন্য হলফ করে হও, আইনানুগ বাধ্য হও। মানে সত্য কথা বলছেন, শপথ নিয়েছেন এবং আমি সত্য কথা বলবো, আইনানুগ হওয়ার বাধ্য। হ্যাঁ, আইনানুগ বাধ্য করে হও। কোনো বিষয় ঘোষণা করছি যে আমি এই বিষয়ের সঙ্গে আইনানুগভাবে যা কিছু ঘটেছে সবই সত্য বলবো। এমন বিবৃতি দান করে যা মিথ্যা বলে বা মিথ্যা বলে বিশ্বাস করে আমি মিথ্যা বলছি এবং এই ঘটনা যে মিথ্যা, আমার এই বিবৃতি মিথ্যা, এ আমি জানি শুনে যে বিবৃতি দেই তাকে মিথ্যা সাক্ষ্যদান বলে। তার বাংলাটা কিরকম, আমি সত্য কথা আমি সাক্ষ্য দেবো, তাহলে কি মিথ্যা সাক্ষ্যদান। আমি বলছি ঠিক আছে এই ঘটনা সম্পর্কে আমি জানি, তাহলে আমি এই কথার সঙ্গে হলফ করলাম, কোর্টে যা হলফ করছে আমি সত্য কথা বলবো এবং আইনানুগভাবে আমি এই 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 সাক্ষ্য দিতে বাধ্য, বা আমি সাক্ষ্য দিতে বাধ্য, আমি ঠিক আছে সাক্ষ্য দেবো। এবং আমি জানি যে আমি বলতেছি এই যে আমি শপথ করছি এবং আইনানুগভাবে কথা সত্য বলবো বলে স্বীকার করে নিচ্ছি এবং দেবো। কিন্তু আমি যখন বলা শুরু করছি তখন আমার এই কথা যে মিথ্যা, আমি যা বলছি সব মিথ্যা এবং আইন বিরোধী বা এই ঘটনার সাথে তার কোনো মিল নেই, এরকম বিবৃতিগুলো আমি প্রদান করতেছি, এইগুলোকে সাক্ষ্যদান বলা হয়। এগুলো আমি জেনে শুনে আমার গিল্টি মাইন্ড হচ্ছে কি আমার অপরাধ, আমি জানি আমি যে অন্যায় করতেছি, আমি জেনে শুনেই ওই শপথ মিথ্যা সাক্ষ্যদান করছি। তাহলে আমার এই মিথ্যা সাক্ষ্যদানের সংজ্ঞা হলো 191, এর শাস্তি হলো 193। মিথ্যা সাক্ষ্যদানের শাস্তি হলো 193। আর 192 কি, মিথ্যা সাক্ষ্য উদ্ভাবন করা। মিথ্যা সাক্ষ্য উদ্ভাবনটা কিরকম আপনারা জানেন, আমাদের দেশে সিনেমা আছে, বিভিন্ন সিনেমায় দেখবেন মৌসুমী উমর সানির বাসায় ওরা ভালো ভালো পাঠ করে সম্ভবত, হ্যাঁ, ওদের বাসায় যদি অন্য কেউ আসে অথবা ওরা কারোর বাসায় বড় ভাইয়ের বাসায় বেড়াতে যায়, বড় ভাইয়ের তো অর্থবিত্ত আছে, তখন এই মৌসুমী উমর সানিকে ঠকানোর জন্য ওদের ব্যাগের মধ্যে দেখবেন বিভিন্ন গহনা টাকা দিয়ে ওই ফাঁসায় দেয়, দেখ তোর ভাই গরিব বলে আজকে এই টাকা পয়সা চুরি করছে। এই সিনেমার লোক, তাই তার মানে ওইটা হচ্ছে মিথ্যা সাক্ষ্য উদ্ভাবন করলো। ওই ওই যে আপনারা দেখলেন ওইটা মিথ্য না, এটা হচ্ছে 192 মিথ্যা সাক্ষ্য উদ্ভাবন করলো। নিতান্তই ওই ব্যাগের মধ্যে ওরা ওই টাকাও রাখে নাই, স্বর্ণ রৌপ্য রাখে নাই, ওই বাড়ির লোকই রাখছে, ওই বাড়ির নিয়ারেস্ট লোক রাখে ওই মৌসুমী রুম পাঠ করে ওদেরকে যে মিথ্যা সাক্ষ্য উদ্ভাবন করে ওদেরকে সমস্যা করছে। এই আশা করা এই সাক্ষ্য উদ্ভাবন করে ওদের স্থলে 93। আর সংজ্ঞা হলো 192। মিথ্যা সাক্ষ্য উদ্ভাবনের সংজ্ঞা 192 আর মিথ্যা সাক্ষ্যদান 191। এই দুইয়ের শাস্তি হলো 193। এই দুইয়ের শাস্তি 193 দ্বারা। এরপরে আর একটা ধারার মধ্যে দিয়ে শেষ করবো 201। এক কথা স্যার মনে রাখেন,
লাশ গুম করা, আলামত নষ্ট করা বা আলামত ছড়ায় ফেলানো। অনেক সময় দেখতে পারেন যদি লাশ গুম এসে গেলে আপনি কিভাবে লিখবেন, এনে বলছে শাক অপরাধীকে গোপন করিবার জন্য অপরাধের সাক্ষ্য অদৃশ্য করে দেওয়া বা মিথ্যা তথ্য সরবরাহ করা। আপনারা হয়তো শুনলে খুশি হবেন কিনা জানি না, এই যতগুলো আইন আছে, ওই ফৌজদারি বলেন, দণ্ডবিধি বলেন, সাক্ষ্য আইন বলেন, পুলিশ প্রবিধান বলেন, এই আইনের যদি 10টা অক্ষরও পরিবর্তন হয়, 5টাও পরিবর্তন হয়, তারপরেও ধারাটা বোঝা যায়। কিন্তু এর যদি একটু থেকে 19-20 করে লাইন চেঞ্জ করে লেখে, তাহলে পেনাল করে আর ওই দ্বারা ধরা ভুল খুবই দুষ্কর এবং কষ্টকর। ঠিক আছে, এগুলো খুব সেন্সিটিভ করে পড়বেন। এই যে আমি যেভাবে আপনার বাংলা বলতেছি, এইভাবে বাংলায় কিন্তু লেখা না, কিন্তু আপনি যখন বারবার পড়বেন বা দেখবেন ঘটনাটা এরকম। আপনি আসছেন কি শিরোনাম বলছে, কোথাও লাশ গুমের কথা লেখা নেই, কিন্তু লাশ শুধু গুমতেটা আলামত। ওই লাশ একটা লোক মার্ডার হলো, লাশ সরা ফেললেন, তাহলে কোথায় পাবেন এখন? তার আলামতি তো সরা ফেলে। তাহলে 201 বলছে অপরাধে গোপন করিবার জন্য অপরাধের সাক্ষ্য অদৃশ্য করে দাও। তাহলে যে লাশটা মারা গেছে, লোক ব্যক্তি মারা গেছে, তাহলে ওই লাশটাই যখন নাই, তাহলে কি করছে? অদৃশ্য করে ফেলাইছে। অথবা যে রক্ত মাংস গুরুতর আঘাত হয়েছে, ধর্ষণ হয়েছে, ডাকাতি হয়েছে, খণ্ড বিখণ্ড হয়ে গেছে জায়গাটা, হ্যাঁ, গোলা বারুদ গোলা বর্ষণ করছে, দাঙ্গা হাঙ্গামা করছে, এই যে ওখানে তাহলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়, ওই আলামত যদি কেউ সরায় ফেলায় যে অপরাধীকে বাঁচানোর জন্য, এই যে এহেন কার্যক্রম যিনি করবেন তার শাস্তি হলো 201, তার শাস্তি হলো 201 দেওয়া। আসসালামু আলাইকুম।